মানি হাইস্ট বা ব্যাংক ডাকাতি। একদল ডাকাত শহরের সবথেকে হাই সিকিউরিটি ব্যাংক ডাকাতি করে চুরি করে নেয় প্রায় 25,000 কোটি টাকা। এরপর তারা যেইভাবে এই পুরো ডাকাতি কাজটা সম্পূর্ণ করে তা দেখার পর তোমার মাথা একদম ঘুরে যাবে। কিন্তু এখন প্রশ্ন হলো, কারাই বা এই ডাকাতি করলো, আর এই ডাকাতির মানে কি? এই সব কিছু জানতে হলে তোমাকে দেখতে হবে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত। তো চলো একটা সাবস্ক্রাইব করে দিয়ে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা একটি নিউজ দেখতে পাই, যেখানে ইন্ডিয়ার স্টক এক্সচেঞ্জ মার্কেটের কথা বলা হচ্ছিল। এর পরের সিনে আমরা আমেরিকার নিউ ইয়র্ক শহরের স্টক এক্সচেঞ্জ মার্কেটে দেখতে পাই। এই স্টক মার্কেটের ডাটা বিভিন্ন এজেন্সির কাছে ট্রান্সফার করা হয় ফাইবার অপটিক নামের একটি কেবলের মাধ্যমে। আর এই সুযোগে কাজে লাগায় ফ্ল্যাশবয় নামের একটি সংগঠন। তারা পাশের একটি বিল্ডিংয়ে বসে ট্রেডিং শুরু হওয়ার ঠিক 30 মিনিট আগেই সকল ডাটা চুরি করে নেয়। এরপরে তাদের লিডারের নাম রিভিল হয়। আসলে তার নাম হলো সুনীল দত্ত। এই ব্যাটাই ইতিমধ্যে জালিয়াতি করে হাজার হাজার কোটি টাকা চুরি করে নিছে, যার কারণে সিআই এজেন্টরা তাকে ধরার জন্য পাগল হয়ে গেছে। এরপর সিনে আমরা দেখতে পাই তাকে সিআই এজেন্টরা আটক করে ফেলেছে। এরপর আমরা দেখতে পাই ইন্ডিয়ার কিছু লোক সমুদ্রের মাঝখানে এক জাহাজ থেকে আরেক জাহাজে অনেকগুলো অস্ত্র পাচার করছিল। সেই সাথে তারা সুনীলকেও তাদের হাতে তুলে দেয়। এরপর সিনে আমরা এসিপি রামাচন্দ্র আর তার পুরো টিমকে দেখতে পাই। মূলত তারা এখানে একটি ব্যাংক ডাকাতি করার জন্য প্ল্যান করছে। সেই সাথে আমরা জানতে পারি তারা যেই ব্যাংকে ডাকাতি করবে সেই ব্যাংকে প্রায় 15,000 কোটি টাকা রাখা আছে, যার মধ্যে 500 কোটি টাকা হলো অবৈধ। তারা এখানে প্ল্যান করে তারা সেই 500 কোটি টাকাই চুরি করবে। তখন এসিপি বলে সেই ব্যাংক সকাল 10টায় খুলে, আর খোলার সাথে সাথে অনেক মানুষ টাকা জমা দিতে এবং কি উঠাতে যায়। আর আমরা যদি সেই সময় ব্যাংকের ভিতরে প্রবেশ করতে পারি তাহলে আমরা ব্যাংকে থাকা সকল মানুষদেরকে বন্দি করে ব্যাংকটা ইজিলি ডাকাতি করতে পারবো। এসিপি আরও বলে আমরা দুইটা দলে ভাগ হয়ে ব্যাংকে ঢুকবো। আমরা প্রত্যেকটা গেটে আগে থেকেই অনেকগুলো বোমা সেট করে রাখবো, যাতে করে কেউ ব্যাংক থেকে বেরোতে না পারে। যখন ব্যাংকটা ডাকাতি করা হয়ে যাবে তখন আমরা ব্যাংকের পিছনের দেওয়াল ভেঙে সেখান দিয়ে পালিয়ে যাব। এসিপি আরও বলে তোমরা কোনো চিন্তা করো না, পুলিশ সেখানে অনেক দেরি করে যাবে, এতে করে তোমরা অনেক সময় পেয়ে যাবে ব্যাংকটা ডাকাতি করার। এর পরদিন সকালে রাদে আর তার পুরো টিম ব্যাংকে চলে আসে। সে সাথে তারা ব্যাংকে থাকা সবাইকে বন্দি করে নেয়। আর তখনই দেখা যায় এই সিনেমার মূল হিরো অজিত কুমারকে, যে কিনা আগে থেকেই এই ব্যাংকে চলে এসেছিল। সেই সাথে সে ব্যাংকে থাকা সব ডাকাতদেরকে মেরে পুরো ব্যাংকের কন্ট্রোল তার নিজের হাতে নিয়ে নেয়। তার নাম হলো ড্রাগ ডেভিল। ব্যাংকে থাকা সবাই ভাবে সে হয়তো তাদেরকে বাঁচাতে এসেছে, কিন্তু ডেভিল বলে সে নিজেও আইছে এই ব্যাংকটা ডাকাতি করতে। এইদিকে সারা দেশে জানাজানি হয়ে যায় ব্যাংক ডাকাতির কথা। অন্যদিকে দেখা যায় ব্যাংকের একজন কর্মচারী পুলিশকে মেসেজ পাঠিয়ে দেয়, কিন্তু এই মেসেজ পাওয়ার পরও এসপি রামাচন্দ্র কোনো ধরনের অ্যাকশন নেয় না। অন্যদিকে দেখা যায় ডেভিল নিজেও পুলিশের সাথে কথা বলে, সেই সাথে ব্যাংকের বাইরে থাকা সব মানুষদেরকে সেখান থেকে চলে যেতে বলে। এইদিকে এসিপি রামাচন্দ্র একটা চার দোকানে বসে আরামসে চা খাচ্ছিল। তখন সে জানতে পারে পুরো ব্যাংকের কন্ট্রোল ডেভিল নামের একজন লোকের হাতে। এই কথা শোনার পরেই সে তার পুরো টিম নিয়ে দ্রুত ব্যাংকে চলে আসে এবং সে ডেভিলের সাথে কথা বলতে চায়, কিন্তু ডেভিল এসিপির সাথে কথা বলতে চায় না। সে বলে সে শুধু পুলিশ অ্যান্টনির সাথেই কথা বলবে। এরপর আমরা ব্যাংকের ম্যানেজার ক্রিসকে দেখতে পাই। সে তার পার্টনার শ্যামের সাথে কথা বলছিল। সে বলে যদি এই ব্যাংকটা ডাকাতি হয়ে যায় তাহলে তাদের মান সম্মান একদম ধুলের সাথে মিশে যাবে, তাই যে করেই হোক এই ব্যাংক ডাকাতিকে আটকাতে হবে। অন্যদিকে আমরা কমিশনার দয়াল নামকে দেখতে পাই। সে এই পুরো কেসটা তার নিজের হাতে তুলে নেয়। এরপর আমরা ডেভিলকে দেখতে পাই। সে তার লোকদের অর্ডার দেয় ব্যাংকের লকার খোলার জন্য। যখন ব্যাংকের লকার খোলা হয় দেখা যায় সেখানে অনেক টাকা রাখা আছে। ডেভিল সেই টাকা গণার জন্য ব্যাংকের সব কর্মচারীদের কাজে লাগিয়ে দেয়। যখন টাকা গণা হয় তখন দেখা যায় সেখানে প্রায় 25,000 কোটি টাকা রাখা আছে। অন্যদিকে আমরা ক্রিসকে দেখতে পাই। সে মুখ্যমন্ত্রীকে ফোন করে বলে সেই ব্যাংকে তাড়াতাড়ি আর্মি পাঠাতে, যাতে সেই 25,000 কোটি টাকা উদ্ধার করা যায়। এই কথা শোনার পর মুখ্যমন্ত্রী সেই ব্যাংকে তাড়াতাড়ি মিলিটারি পাঠিয়ে দেয়। এটা দেখার পর ডেভিল বাইরে থাকা দুইটা গাড়ি ব্লাস্ট করে উড়িয়ে দেয়, যার কারণে মিডিয়ার লোকেরা সেখানে হুড়ি লাগিয়ে দেয়। তখন আমরা জানতে পারি ডেভিলকে ব্যাংকের বাইরে থেকে একজন সাহায্য করছিল, যে কিনা ব্যাংকের ভিতরে থাকা এবং কি বাইরে থাকা সব সিসিটিভি ক্যামেরা আগে থেকেই হ্যাক করে নিছে। এই মেয়েটির নাম হলো কানমানি, যে কিনা ডেভিটেরই একজন পার্টনার। এইদিকে কমিশনার বলে ডেভিল ব্যাংকের ভিতরে থাকা সত্ত্বেও সে কিভাবে এই ব্লাস্টটা ঘটালো, হয়তো তাকে কেউ ব্যাংকের বাইরে থেকে সাহায্য করছে। এটা ভেবে কমিশনার সেখানে স্নাইপার ডেকে নিয়ে আসে, তবে এই খবরও ডেভিলও জেনে যায়। অন্যদিকে পুলিশরা ওই ব্লাস্ট হওয়া গাড়ি দুটো চেকিং করতে গিয়ে তারা একটি তার দেখতে পায়। তখন পুলিশরা সেই তারটিকে ফলো করতে থাকে। একটা জায়গায় এসে তারা দেখতে পায় তারটি কাটা।
তখন সেখানে থাকা একজন লোক বলে একটু আগে এখান থেকে একটি ভ্যান চলে গেছে। এটা শুনে এসিপি রামাচন্দ্র ওই ভ্যানটিকে ফলো করে। কানমানি ওই ভ্যানটাকে একটা জায়গায় নিয়ে এসে সেটাকে আগুনে জ্বালিয়ে দেয়, আর সেখান থেকে একটা কালো গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু একজন লোক তাকে দেখে ফেলে, আর এই খবর সে তাড়াতাড়ি পুলিশকেই জানিয়ে দেয়। এসিপি রামাচন্দ্র কানমানিকে ধরতে 5 জন লোক পাঠিয়ে দেয়, তবে কানমানি সেই 5 জন লোককে নিমিষেই মেরে ফেলে, আর সেখান থেকে একটা অটো নিয়ে পালিয়ে যায়। আর এদের কথা কানমানি ডেভিলকেও জানিয়ে দেয়। এই কথা শুনে ডেভিল তাড়াতাড়ি কমিশনারকে ফোন করে, আর সেই জানায় ওই বিল্ডিংয়ের পার্কিংয়ে 5টা ডেড বডি পড়ে আছে, তোমরা গিয়ে সেগুলো উদ্ধার করে নাও। এই কথা শোনার পর পুলিশরা তাড়াতাড়ি সেখানে যায়, আর সেখানে গিয়ে তারা একটি মোবাইল দেখতে পায়। সেখানে একটি ভিডিও চলছিল। এই ভিডিও হলো এসিপি রামাচন্দ্রের ডাকাতির প্ল্যানের ভিডিও। এরপর কমিশনার সেই ভিডিও দেখার সাথে সাথে এসিপি রামাচন্দ্রকে গ্রেপ্তার করে। অন্যদিকে কানমানি ব্যাংকের ম্যানেজার স্যামকে কিডন্যাপ করে। কানমানি স্যামের কাছ থেকে ব্যাংকের সকল রহস্য জেনে নেয়। স্যাম বলে ওই ব্যাংকের লকারে রাখা আছে প্রায় 25,000 কোটি টাকা। এই কথা শুনে কানমানি ডেভিলকেও জানিয়ে দেয়। এরপর কমিশনার এসিপি রামাচন্দ্রকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। তখন এসিপি রামাচন্দ্র বলে তার সাথে ব্যাংকের ম্যানেজার ক্রিশও জড়িত আছে, সেই তাকে এই ব্যাংকটা ডাকাতি করতে বলেছিল। প্রথমে তারা ডেভিলের কাছে যায়, তবে ডেভিল এই কাজটা করার জন্য রাজি হয়নি। তখন পুলিশরা তাদের রেকর্ড থেকে জানতে পারে ডেভিল তো অনেক আগেই মারা গেছে, কিন্তু ডেভিল যদি মারা গিয়ে থাকে তাহলে এখন ব্যাংক ডাকাতি করতেছে কে? তখন এসিপি রামাচন্দ্র বলে ওই ব্যাংকের গেটে একটা বোমা আছে, কিন্তু সেই বোমাটা নকল। এটা বলে সেই বোমাটি খুলতে যায়, আর তখনই বোমাটি বিশাল এক বিস্ফোরণ হয়। এই ব্লাস্টে এসিপি রামাচন্দ্র সেখানেই মারা যায়। অন্যদিকে আমরা ক্রিশকে দেখতে পাই। সে তার লোকজনকে রেডি হতে বলে, যারা কিনা ব্যাংকের ভিতরে আগে থেকেই ছিল কর্মচারী সেজে। এখন ক্রিশের অর্ডার পেয়ে তারা ডেভিডের লোকদের উপরে হামলা করে এবং তারা ডেভিডকে বন্দি করে নেয়। এই খবর পেয়ে এবার ক্রিশ নিজেই ব্যাংকে আসে, কিন্তু ব্যাংকে প্রবেশ করার আগেই পুলিশরা তাকে একটি মাইক্রোফোন লাগিয়ে দেয়, যাতে করে তারা ব্যাংকের ভিতরে সব কথা শুনতে পারে। এরপর ক্রিশ ব্যাংকে আসা মাত্রই সে প্রথমে ওই মাইক্রোফোনটি ভেঙে ফেলে। এরপর ক্রিশ ডেভিলকে মারতে যায়। তখন ডেভিল তার গল্প বলতে শুরু করে। স্যাম যখন এসিপি রামাচন্দ্রকে তার কাছে পাঠিয়েছিল, ডেভিল তখন তার প্রস্তাবে রাজি হয়নি, কিন্তু তারপরও স্যাম তার টিমের উপরে হামলা করে। এতে করে তার পুরো টিম মারা যায়। তবে ডেভিল আর কানমানি কোনো মতে সেখান থেকে বেঁচে যায়, কিন্তু তারা যেই গাড়িতে ছিল সেই গাড়িতে হঠাৎ করে আগুন লেগে যায়, আর সেটা ব্লাস্ট হয়ে যায়। আর এই কারণেই পুলিশরা ভাবে তারা হয়তো মারা গেছে। এই ঘটনায় বেঁচে গিয়ে তারা একজন কৃষকের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়, আর তারাই তাদের জীবন বাঁচায়। ডেভিলের যখন জ্ঞান ফিরে তখন সে জানতে পারে ওই কৃষকের ছেলে এই ব্যাংকেই চাকরি করত। আর তখন আমরা অতীতের গল্প জানতে পারি। সেই কৃষকের ছেলে একদিন জানতে পারে এই ব্যাংক সাধারণ মানুষদেরকে ক্রেডিট কার্ড দিয়ে তাদের কাছ থেকে সুদের টাকা 4 গুণ আদায় করে নেয়, আর এই কারণে সে ব্যাংকের বিপক্ষে কথা বলে। এই ব্যাংক সাধারণ মানুষদেরকে বোকা বানিয়ে ইতিমধ্যে 25,000 কোটি টাকা হাতিয়ে নিছে। এখন এত টাকা হওয়ার কারণে এই ব্যাংক নিজেকে দেউলিয়া ঘোষণা করে, আর এই সুযোগে ক্রিশ আর তার টিম এই 25,000 কোটি টাকা আত্মসাৎ করে। এই কথা যখন ওই কৃষকের ছেলে জানতে পারে তখন ক্রিশ আর তার টিম ওই ছেলেটিকে হত্যা করে ফেলে। তাই ডেভিল ওই ছেলে হত্যার প্রতিশোধ নিতে এই ব্যাংকে এসেছে। এখন এই সব কিছু শুনে ক্রিশ একদম পাগল হয়ে যায়, আর তখনই ডেভিল তার আসল খেলা শুরু করে। সে নিমেষেই ক্রিশের সব লোকদের মেরে ফেলে এবং ক্রিশকে বন্দি করে নেয়। এরপর একজন ক্যামেরাম্যান আর পুলিশ অ্যান্টনিকে ব্যাংকের ভিতরে ডেকে নিয়ে আসা হয়, আর লাইভে এসে ক্রিশ কিভাবে সাধারণ মানুষের কাছ থেকে 25,000 কোটি টাকা হাতিয়ে নিছে এই সব কিছু সে তার নিজের মুখেই স্বীকার করে। তখন ক্রিশের অন্য একটি পার্টনার মুখ্যমন্ত্রীকে কল করে আর ক্রিশকে বাঁচাতে বলে। তখন মুখ্যমন্ত্রী বলে, তোমরা একাই সব টাকা মেরে দিছ, এখন আমি কেন তোমাদেরকে বাঁচাতে যাব? তখন ক্রিশের ওই পার্টনার মুখ্যমন্ত্রীকে 50% দিবে বলে কথা দেয়। এই কথা শুনে মুখ্যমন্ত্রী তার মিলিটারি ফোর্স ব্যাংকে পাঠিয়ে দেয়। অন্যদিকে কমিশনার এই লাইভ দেখতে পেয়ে অনেক খুশি হয়। অন্যদিকে আমরা দেখতে পাই মিলিটারি ফোর্স ব্যাংকের কাছে চলে এসেছে। তারা এখানে এসে একটি প্ল্যান করে, তারা শুধু ক্রিশ বাদে আর সবাইকেই মেরে ফেলবে। আর তখনই আমরা ব্যাংকের ভিতরে সুনীলকেও দেখতে পাই, যাকে কিনা মুভির প্রথমে সিএ এজেন্টরা আটক করেছিল। আসলে তাকে সিএ এজেন্টরা আটক করেনি, বরং ডেভিলের লোকরা তাকে আটক করেছিল, আর সুনীলও এই ডাকাতির সাথে জড়িত আছে। এরপর ডেভিল তাদেরকে জিজ্ঞাসা করে যে সব টাকা কোথায় আছে। তখন তারা বলে ব্যাংকের লকারের মধ্যে আরও একটি লকার আছে, আর সব টাকা ওখানেই আছে। এরপর তারা সেই লকার খোলার পর দেখতে পায় সেখানে একটি টাকাও নেই। তখন ডেভিলের কাছ থেকে তারা আসল কথা জানতে পারে। ক্রিশ গত 6 মাসে 18 বার এই ব্যাংকে এসেছিল, আর প্রত্যেকবারই তার সাথে করে টাকা নিয়ে গেছে। মানে সব টাকা ক্রিশ একাই মেরে দিছে। এখন সব টাকা তার একটি জাহাজে আছে,
আর এই কারণে সে এই মিথ্যা ডাকাতির প্ল্যান করেছিল, যাতে করে তার উপরে কোনো দোষ না আসে। এই কথা শুনে ডেভিল তাদেরকে সেই লকারের মধ্যেই আটকিয়ে রাখে। অন্যদিকে আমরা কানমানিকে দেখতে পাই, সে একটি ট্রাক নিয়ে খুবই প্রচণ্ড গতিতে সেই ব্যাংকের কাছে ধেয়ে যাচ্ছিল। এই ট্রাকের মধ্যে এত পরিমাণ গোলাবারুদ আছে, যা যদি একবার ব্লাস্ট হয়ে যায় তাহলে পুরো শহর ধ্বংস হয়ে যাবে। কানমানি বলে যদি তাদের কাজে বাধা দেওয়া হয় তাহলে সে এই সবগুলো বোমা অ্যাক্টিভ করে দিবে। এই সব কিছু শুনে মিলিটারিরা তাদেরকে আর কিছুই বলে না। এরপর ডেভিল ব্যাংক থেকে বের হয় আর কানমানিকে নিয়ে সেখান থেকে চলে যায়। তবে পুলিশও তাদের পিছু করতে থাকে। তাই ডেভিল বুদ্ধি করে ব্যাংকের সব টাকা সেই রাস্তার মধ্যেই ছিটিয়ে দিতে থাকে। এতে করে রাস্তার মধ্যে অনেক বড় একটা জামের সৃষ্টি হয়। আর এই সুযোগে কানমানি আর ডেভিল সেখান থেকে পালিয়ে যায়। এরপর ডেভিল একটা স্পিড বোট নিয়ে সেই টাকা ভর্তি জাহাজের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু পুলিশও তাদের পিছু করতে থাকে। সেই সাথে পুলিশরা তাদের উপরে হামলা করতে থাকে। এতে করে ডেভিলের বোটটি সেখানেই ডুবে যায়। আর পুলিশরা ভাবে তারা হয়তো মারা গেছে, তারা ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ডেভিল আর কানমানি অন্য একটি জাহাজে ওঠে। সেই সাথে তারা কমিশনারকে ফোন করে সেই টাকা ভর্তি জাহাজের লোকেশন দিয়ে দেয়। অবশেষে সাধারণ মানুষরা তাদের কষ্টের টাকা ফিরে পাবে। আর এই সিনের মধ্যে দিয়ে এই মুভিটা শেষ হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা কিন্তু। আর হ্যাঁ, তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবে।